এই পথটা কেউ জানে না। পুরোনো সময় জমিদার পরিবার পালানোর জন্য বানিয়েছিল। মেহরুন্নেসা হাঁপাতে হাঁপাতে তার পিছু নিল। সিঁড়িটা যেন শেষই হচ্ছে না। অনেকক্ষণ পর ওপরে একটা কাঠের দরজা দেখা গেল। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। মিরান খুব আস্তে দরজাটা ঠেলে খুলল। সঙ্গে সঙ্গে মেহরুন্নেসার মুখে রাতের হাওয়া এসে লাগলো। সে বাইরে বেরিয়ে এসে থমকে দাঁড়ালো। ওরা মহলের পেছনে পুরনো বাগানে এসে উঠেছে। চারিপাশে শুকনো গাছ, ভাঙা ফোয়ারা, আগাছায় ভরা পথ। দূরে মহলের উঁচু মিনার দেখা যাচ্ছে। কয়েকটা জানালায় মিটিমিটি করে আলো জ্বলছে। মেহরুন্নেসার মনে হলো এতক্ষণ সে যেন অন্য এক দুনিয়ায় ছিল। মিরান বাগানের অন্ধকারে দাঁড়িয়ে রইল। চাঁদের ফ্যাকাশে আলোয় তার মুখটা আরো অদ্ভুত লাগছে। মেহরুন্নেসা কাপা গলায় বলল, তুমি তুমি আমার সঙ্গে চলবে না? মিরান খুব ধীরে মাথা নাড়ালো। আমার জায়গা ওখানেই। কিন্তু তুমি তো পালাতে পারতে। মিরান কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর এমন একটা হাসি দিল যেটা দেখে মেহরুন্নেসার বুকটা মোচড় দিয়ে উঠল। ওই হাসিতে কষ্ট আছে, তাচ্ছিল্য আছে, আর আছে এমন এক গোপন রহস্য যেটা সে কাউকে বলবে না। সবাই চাইলেই পালাতে পারে না বেগম জান। দূরে হঠাৎ কারাগারের দিক থেকে সিঙ্গার শব্দ ভেসে এলো। মিরানের চোখ মুহূর্তে বদলে গেল। সে দ্রুত মেহরুন্নেসার কাঁধ ধরে মহলের দিকে ঘুরিয়ে দিল। দৌড়াও, আমাদের আবার দেখা হবে। সেদিন তোমার সব প্রশ্নের উত্তর দিব। কিন্তু দৌড়াও, দৌড়াও বেগম, দৌড়াও। মেহরুন্নেসা আর কিছু বলল না। সে দৌড়াতে শুরু করলো। মহলের পেছনের পথ ধরে ছুটতে ছুটতে একবার পেছনে তাকালো। মিরান এখনো দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার সাদা কালো পোশাকটা বাতাসে উঠছে। এলোমেলো চুল মুখের উপর এসে পড়েছে। আর তার পেছনে অন্ধকারের ভেতর থেকে কয়েকটা মশালের আলো ধীরে ধীরে এগিয়ে আসছে। পরের মুহূর্তে মিরান ঘুরে দাঁড়ালো। তারপর অন্ধকারের ভিতর মিলিয়ে গেল। মেহরুন্নেসা কাঁপতে কাঁপতে মহলের করিডোর পেরিয়ে নিজের কক্ষের সামনে এসে দাঁড়ালো। তার হাত এখনো ঠান্ডায় জমে আছে। মনে হচ্ছে বুকের ভেতরটা এখনো ঠিকমতো ধুকপুক করছে না। বারবার মনে পড়ছে মিরানের চোখ, কারাগারের অন্ধকার, আর সেই মশালের আলো। কক্ষের দরজাটা আধা খোলা। মেহরুন্নেসার বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আর ঢুকেই থমকে গেল। পালঙ্কের ধারে বসে আছে বায়েজিদ। ঘরের এক কোণে রাখা প্রদীপের হলদে আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। চোয়াল শক্ত, চোখ দুটো অস্বাভাবিক রকম স্থির। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে সেইভাবেই বসে আছে। মেহরুন্নেসার গলা শুকিয়ে গেল। বায়েজিদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর খুব ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো মেহরুন্নেসার। কোথায় ছিলে সারা রাত? গলাটা শান্ত, কিন্তু সেই শান্ত স্বরের নিচে এমন কিছু আছে যেটা শুনে মেহরুন্নেসার বুক কেঁপে উঠল। সে চোখ নামিয়ে নিল। আ- আমি তার গলা কেঁপে উঠল। ছোট আমার ঘরে ছিলাম। ওনার পায়ে খুব ব্যথা করছিল, তাই তাই মালিশ করে দিচ্ছিলাম। কথাগুলো বলতে বলতে সে বুঝতে পারছিল তার কণ্ঠস্বর কেমন কাঁপছে। কয়েক মুহূর্ত বাইজিদ কিছু বলল না, শুধু তার দিকে তাকিয়ে রইল, এমন ভাবে যেন চোখের ভিতর দিয়ে সত্যিটা খুঁজে বের করতে চাইছে। মেহরুন্নেসার মনে হলো সে হয়তো সব বুঝে ফেলেছে, হয়তো এই মুহূর্তেই জিজ্ঞাসা করবে। জঙ্গলে কেন গিয়েছিলে? মিরানার সঙ্গে কি কথা হয়েছে? কিন্তু না। বাইজিদ ধীরে ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো ফোঁস করে। তারপর গম্ভীর গলায় বলল। শুয়ে পড়ো এখন। মেহরুন্নেসা বিস্ময়ে মাথা তুলল। বাজিদের চোখে এখনো সেই কঠিন ভাব, কিন্তু তার দৃষ্টি এবার মেহরুন্নেসার কপালের দিকে আটকে গেল। জঙ্গলে পড়ে গিয়ে কপালের একপাশে হালকা কেটে গেছে। চুলের ফাঁক দিয়ে লালচে দাগ দেখা যাচ্ছে। বাজিদের ভ্রু কুঁচকে গেল। সে নিচু গলায় বলল। আঘাত লাগলো কি করে মেহের? পড়ে গিয়েছিলাম, কোমরে খুব ব্যথা লেগেছে। বাজিদ কোমর জড়িয়ে কাছে টেনে বলল। আমি মালিশ দিই তোমায়, শো পালঙ্কে। মেহরুন্নেসা কিছু বলার আগে বায়েজিদ তার পাশ কাটিয়ে পালঙ্কের দিকে এগিয়ে গেল। তার চলার ভঙ্গি এখনো গম্ভীর শক্ত, কিন্তু মেহরুন্নেসার হঠাৎ মনে হলো বায়েজিদ তাকে বিশ্বাস করেছে কিনা। সেটা যতটা না ভয়ঙ্কর, তার চেয়েও বেশি ভয়ঙ্কর হলো হয়তো সে বিশ্বাস করেনি। তবু কিছু বুঝলো না তার ভাবগতি। সকাল গড়িয়ে অনেকটা বেলা হয়ে গেছে। ঘরের জানালার ফাঁক দিয়ে রোদের সরু রেখা এসে পড়েছে পালঙ্কের উপর। সারা রাতের ক্লান্তি আর ভয় মিলে মেহরুন্নেসা তো গভীর ঘুমে ডুবেছিল যে সূর্য অনেকটা উপরে ওঠার পরও তার ঘুম ভাঙেনি। হঠাৎ খুব নরম একটা স্পর্শে তার কপালের পাশে চুল সরে গেল। মেহের? বায়েজিদের গলা, কিন্তু সেই গলায় গত রাতের মতো কঠিনতা নেই, বরং অদ্ভুত এক কোমলতা। মেহরুন্নেসা আধো ঘুমে ঘোরে চোখ মেলল। প্রথমে কিছুই বুঝতে পারল না। তারপর দেখলো বায়েজিদ তার পাশে বসে আছে, গোসল করে তৈরি হয়ে নিয়েছে। হালকা রঙের পোশাক, চোখে অদ্ভুত শান্ত একটা দৃষ্টি। সে আলতো করে আবারও ডাকলো। ওঠো, আমাদের বের হতে হবে। মেহরুন্নেসা ধীরে ধীরে উঠে বসলো। মাথাটা এখনো ভার লাগছে। গত রাতের সবকিছু মনে পড়তেই তার বুকের ভেতরটা আবারও হালকা করে কেঁপে উঠল। সে অবাক হয়ে বলল। কোথায় যাব? বাইজিদ তার মুখের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর খুব স্বাভাবিক গলায় বলল।
তোমাদের বাড়িতে। মেহেরুন্নেসা যেন ঠিক শুনতে পেল না। কি? তোমাদের বাড়ি আজই যাব। মেহেরুন্নেসা স্থির হয়ে গেল। তার চোখের পাতা পর্যন্ত নড়ল না কয়েক মুহূর্ত। তাদের বাড়ি, রত্নপ্রভার শ্বশুর বাড়ি, যে বাড়িতে বায়েজিদের নিজের বোনকে দিনের পর দিন অপমান করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, যে বাড়ির নাম শুনলে এতদিন বায়েজিদের চোখ শক্ত হয়ে যেত, চোয়াল শক্ত হয়ে উঠত, সেই বাড়িতে এখন সে নিজে যেতে চাইছে। মেহেরুন্নেসা বিস্মিত গলায় বলল। আপনি সেখানে যাবেন? বায়েজিদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নিচু গলায় পড়ল। তৈরি হই নাও। কথাটা বলার সময় তার কণ্ঠস্বর ছিল শান্ত, খুব শান্ত, কিন্তু সেই শান্ত স্বরের নিচে এমন কিছু ছিল যেটা শুনে মেহেরুন্নেসার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বুঝলো না বায়েজিদ আসলে কি করতে যাচ্ছে, শুধু এটুকুই বুঝলো আজকের এই যাওয়া কোনো সাধারণ যাওয়া না। মেহেরুন্নেসার হাত কাঁপছিল। ঘুম থেকে ওঠার পর থেকে বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি জমে আছে, যেন কিছু একটা ঠিক নেই। বায়েজিদের মুখে সেই শান্ত ভাবটা যতই মনে পড়ছে ততই তার ভয় বাড়ছে। সে ধীরে ধীরে হাত মুখ ধুয়ে নিল। ঠান্ডা পানি কপালে লাগতেই গত রাতের আঘাতটা আবার চিনচিন করে উঠল। আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল। চোখের নিচে কালচে দাগ, মুখটা ফ্যাকাশে, মনে হচ্ছে এক রাতে সে অনেকটা বদলে গেছে। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল, তারপর আলমারি খুলে কালো বোরখাটা বের করলো। হাত কাঁপতে কাঁপতেই পরে নিল, ওড়নাটা শক্ত করে মাথার উপর টেনে দিল। তারপর তার মাথায় বরাবর একই প্রশ্ন ঘুরছে, বায়েজিদ কি কিছু জেনে গেছে? সে কি বুঝে ফেলেছে গত রাতে সে কোথায় গিয়েছিল? তাই কি তাকে বাড়িতে রেখে আসতে চাইছে? তাই কি আজ এত হঠাৎ করে পাঠিয়ে দিচ্ছে? এই চিন্তায় তার গলা শুকিয়ে এলো। ঠিক তখনই কক্ষের দরজা খুলে বায়েজিদ ভেতরে ঢুকলো। মেহেরুন্নেসা এক ঝটকায় তার দিকে তাকালো। আজও তার মুখটা কেমন শক্ত, চোখের নিচে হালকা কালচে ছাপ, মনে হচ্ছে সেও সারা রাত ঘুমায়নি। বায়েজিদ কিছু বলার আগে মেহেরুন্নেসা দ্রুত এগিয়ে এলো। বলুন না। তার গলাটা কেঁপে উঠল। হঠাৎ কেন যাচ্ছি আমরা? বাড়িতে কেন নিয়ে যাচ্ছেন আমায়? বায়েজিদ থেমে গেল, তারপর ধীরে ধীরে মেহেরুন্নেসার দিকে তাকালো। কয়েক মুহূর্ত সে কিছু বলল না, এমন নীরবতা যেন কথাগুলো বলতে তারও কষ্ট হচ্ছে। তারপর খুব ধীরে থমথমে গলায় বলল। কেউ তোমার বড় ভাই মাহবুবকে হত্যা করেছে। মেহেরুন্নেসার মনে হলো পুরো পৃথিবীটা এক মুহূর্তে থেমে গেছে। সে বায়েজিদের মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু কথাগুলোর মানে যেন মাথায় ঢুকছে না। না, এটা হতে পারে না। গত রাতেই তো সে তাকে দেখেছে জঙ্গলে, সে কথা বলছিল, দাঁড়িয়েছিল, তার মুখে ভয়ও ছিল না। তাহলে মেহেরুন্নেসার ঠোঁট কাঁপতে লাগলো। না, তারপর আরো নিচু গলায়। না, এটা মিথ্যে। বায়েজিদ চোখ সরিয়ে নিল, তার চোয়াল শক্ত হয়ে উঠল। শেষবারের মতো দেখতে নিয়ে যাচ্ছি তোমায়। আমার বোনের সাথে যে যাই করুক, তোমার তো ভাই। তোমার দিকটা বিবেচনা করে সিদ্ধান্তটা নিয়েছি, চলো। অশ্ববহর খুব দ্রুত এগোচ্ছিল। ঘোড়ার খুরের শব্দে ধুলো উঠছিল পথে। সামনে জমিদারি পতাকা, পেছনে অস্ত্রধারী সাওয়ারিরা। পুরো কাফেলাটাই যেন এক অদম্য ক্ষমতার প্রতীক। শাহবাদের শেষ প্রান্তে এসে দেখা দিল মেহেরুন্নেসার পৈতৃক ভিটে। দূর থেকে বোঝা যাচ্ছিল বাড়ির সামনে আজ অস্বাভাবিক ভিড়। গ্রামের মানুষজন, আশেপাশের কৌতূহলী লোক, সবাই ভিড় করে আছে। কানাঘুষা, চাপা স্বরে ফিসফাস, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে দীর্ঘশ্বাসের শব্দ। কিন্তু অশ্ববহরের প্রথম সারির ঘোড়াটা যখন বাড়ির গেটের সামনে এসে থামলো, তখন যেন এক মুহূর্তে সবকিছু থমকে গেল। সামনে থাকা লোকেরা প্রথমে কিছু বুঝতে পারেনি, তারপর যখন রাজকীয় নিশানটা চোখে পড়ল, মুহূর্তে গুঞ্জন ছড়িয়ে গেল। শাহজাদা, কেউ ফিসফিস করে বলল। তারপর যেন এক অদৃশ্য ঢেউ বয়ে গেল ভিড়ের মধ্যে। লোকজন দ্রুত সরে গিয়ে পথ করে দিল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সবাই। কেউ সাহস করলো না চোখ তুলে সরাসরি তাকাতে। অশ্ববহর ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলো। ঘোড়ার রাজকীয় গাড়িটা থামতেই সামনে এগিয়ে এলো কয়েকজন বৃদ্ধ। তাদের চোখে ভয়, শ্রদ্ধা আর অস্বস্তির মিশ্রণ। গাড়ির দরজা খুলল। প্রথমে নামলো এক দাসী, তারপর ধীরে ধীরে পা নামালো মেহেরুন্নেসা। কালো বোরখায় ঢাকা, মাথা নিচু, পা কাঁপছে, তবু ভঙ্গিতে এখন আর সেই আগের গ্রামের মেয়ে নেই। তার হাঁটায় এখন জমিদার পরিবারের বইয়ের মৃদু ভার। মাটিতে পা রাখতে চারিপাশে চাপা গুঞ্জন উঠল। ও তো মেহেরুন্নেসা, এখন জমিদার বাড়ির বউ। ভাগ্য দেখেছো মেয়েটার? কেউ ফিসফিস করে পড়ল, কেউ দীর্ঘশ্বাস ফেলল, কেউ আবার কৌতূহলী চোখে তাকিয়ে রইল। মেহেরুন্নেসার কানে সবকিছুই আসছে, অথচ যেন কিছুই ঠিকমতো শুনতে পাচ্ছে না। তার চোখ শুধু এক জায়গাতেই আটকে আছে, বাড়ির দরজার দিকে। উঠোনের সামনেটাতেই সাদা কাপড়ে ঢাকা মাহবুবের লাশ। তার বুকের ভিতরটা কেঁপে উঠল। এই সেই বাড়ি যেখানে তার শৈশব কেটেছে, যেখান থেকে সে একদিন কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছিল। আর
আজ ফিরেছে অন্য পরিচয়ে, তবে ফিরে এমন দৃশ্য দেখতে হবে তা ভাবনাতেও ছিল না তার। পেছন থেকে ঘোড়ার খুঁড়ের শব্দ থামলো, বায়েজিদও নেমে এলো। তার উপস্থিতি যেন পুরো উঠোনের বাতাসটাকে ভারী করে দিল। লোকজন আরও সরে গেল, নীরবতা আরও ঘন হলো। শোকের ভারে ডুবে থাকা উঠানটায় যেন হাওয়া পর্যন্ত ভারী হয়ে আছে। তবু সেই ভারী পরিবেশের মাঝেও এক অদ্ভুত নীরব বিস্ময় ছড়িয়ে পড়েছে, কারণ উঠোনের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে না তাকিয়ে থাকা কারো পক্ষেই সম্ভব হচ্ছিল না। বায়েজিদ দাঁড়িয়েছে পাথরের মতো স্থির হয়ে, দুহাত পেছনে মুষ্টিবদ্ধ, চোয়াল শক্ত, চোখে কোনো আবেগ নেই। অথচ সেই কঠিন মুখ, সোজা হয়ে দাঁড়িয়ে থাকা ভঙ্গি আর তার গায়ের আভিজাত্য সব মিলিয়ে তাকে যেন আরো ভয়ঙ্কর, আরো প্রভাবশালী করে তুলেছে। লোকজনের মধ্যে চাপা ফিসফাস চলছে, কেউ ভয়ে মাথা নিচু করে আছে, কেউ আবার আর চোখে তাকাচ্ছে, কিন্তু বায়েজিদের চোখ একবারও চারিপাশে যায়নি। সে স্থির দাঁড়িয়ে আছে, যেন এ বাড়ির প্রতিটা ইটের সঙ্গে তার কোনো অদৃশ্য হিসাব জড়িয়ে আছে। ঠিক তখনই মেহরুন্নেসা ধীরে ধীরে ভেতরে পা রাখলো। বাড়ির উঠোনে পা পড়তে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চারিপাশের সবকিছু যেন একই আছে, অথচ কিছুই আগের মতো নেই। সুপরিচিত ঘরটা তার কাছে অপরিচিত বলে মনে হচ্ছে। ঠিক সেই সময় ভিড়ের ভেতর থেকে একটা কাপা কণ্ঠ ভেসে এলো। মেহের? মেহরুন্নেসা মুখ তুলে তাকালো। শামসুর হাওলাদার দাঁড়িয়ে আছে একটু দূরে, মুখে অবিশ্বাস, চোখে জল টলমল করছে। তার দাড়ি আরো সাদা হয়ে গেছে, চোখের কোলে গভীর কালি। এক মুহূর্তের জন্য সে যেন স্থির হয়ে গেল, তারপর হঠাৎ দৌড়ে এসে মেহরুন্নেসাকে জড়িয়ে ধরল। আমার মেয়ে? কণ্ঠ ভেঙে গেল তার। আল্লাহ তোকে ফিরিয়ে দিল। মেহরুন্নেসার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে বাবার বুকে মুখ লুকিয়ে ফেললো। এতদিনে চাপা কান্না যেন একসঙ্গে বেরিয়ে এলো। শামসুর হাওলাদারের কাঁধ কাঁপছে, সে মেয়েকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি ভেবেছিলাম তোকে আর কোনোদিন দেখতে পাবো না। সেদিন সেদিন যখন শাহজাদা তোকে নিয়ে গেল, সবাই বলছিল তোর ভাইয়ের অপরাধের জন্য তোকে মেরে ফেলেছে হয়তো। তার গলা ভেঙে গেল। আমি প্রতিদিন দোয়া করেছি শুধু একবার যেন তোকে দেখি। মেহরুন্নেসার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বাবার বুকের ভেতরে কেঁদে উঠল। চারিপাশে দাঁড়িয়ে থাকা লোকজন কেউ মুখ ফিরিয়ে নিল, কেউ চোখ মুছল চুপি চুপি। আর একটু দূরে দাঁড়িয়ে থাকা বায়েজিদ, সে একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো ভাব নেই, কিন্তু তার মুষ্টিবদ্ধ হাতের আঙ্গুলের গাঁটগুলো আরো সাদা হয়ে উঠল। শামসুর হাওলাদারের বুক থেকে সবে মুখ তুলেছে মেহরুন্নেসা। এমন সময় ভিড়ের ভেতর থেকে তড়িঘড়ি এগিয়ে এলো তার ফুপু মল্লিকা। মল্লিকার চোখে পানি, কিন্তু সে পানির আড়ালে কেমন যেন হিসেবি ঝিলিক। সে এসে একটানে মেহরুন্নেসার গলা জড়িয়ে ধরল। ওরে আমার মেয়ে, বেঁচে আছিস? আল্লাহর কি দয়া। তার কণ্ঠে কান্না, কিন্তু সে কান্নার ভেতরে যেন এক ধরনের তৃপ্তি লুকানো। জমিদার বাড়ির বউ, এই পরিচয়টা যে তার ভেতরে অন্যরকম আনন্দ জাগিয়েছে, সেটা বোঝা কঠিন নয়। মেহরুন্নেসা বুঝলো, তবুও সে কিছু বলল না। ধীরে ধীরে ফুপুর পিঠে হাত রেখে শুধু বলল, কেঁদো না ফুপু, আমি ভালো আছি। মল্লিকা আরও আঁকড়ে ধরল তাকে। দূরে মিরাজ আর শিমু থমথমে মুখে বসে আছে। চারিপাশে মানুষজন, কেউ চোখ মুছছে, কেউ ফিসফিস করছে, আবার কেউ কৌতূহলী চোখে দৃশ্যটা দেখছে। এইসব ভিড়, কান্না, ফিসফাস সবকিছু বায়েজিদের চোখে ধরা পড়ছিল। তার চোয়াল আরো শক্ত হয়ে উঠল। এই পরিবেশে সে স্পষ্টই অস্বস্তিতে। এত লোকের ভিড়, এত কান্না, এত চোখের নজর, সবকিছু যেন তাকে বিরক্ত করছে। সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হচ্ছে মেহরুন্নেসাকে মানুষ দেখছে, যদিও সে সম্পূর্ণ পর্দার আড়ালে। সে একবার চারিপাশে চোখ বোলালো, তারপর গম্ভীর গলায় বলল, মেহের, মেহরুন্নেসা চমকে তার দিকে তাকালো। বায়েজিদের চোখে তখন বিরক্তির ছায়া। চলো। মেহরুন্নেসা বুঝলো বায়েজিদ এই ভিড় আর আবেগের ভেতর এক মুহূর্ত থাকতে চাইছে না। সে চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল। মল্লিকার হাত আলতো করে ছাড়িয়ে নিল, তারপর আরেকবার বাবার দিকে তাকালো। শামসুল হাওলাদারের চোখে তখনও অশ্রু, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বায়েজিদ এক পা ঘুরে দাঁড়ালো, তার চলার ভঙ্গিতে সেই আগের মতোই দৃঢ়তা। মেহরুন্নেসা ধীরে ধীরে তার পিছু নিল, কারণ এত কিছুর পরও যে বায়েজিদ তার ভাইকে চোখের দেখাটুকু দেখতে এনেছে, এই ঢের। মেহরুন্নেসা সব বেয়ে ঘুরে দাঁড়িয়েছে। এমন সময় শামসুর হাওলাদার ভিড় ঠেলে এগিয়ে এলেন। তার হাঁটা কাঁপা, তবু পা থামলো না। একেবারে বায়েজিদের সামনে এসে তিনি দুহাত জোর করলেন, চোখ দুটো লাল হয়ে আছে, মুখে অদ্ভুত এক অসহায়তা। শাহজাদা, তার গলা কেঁপে উঠল। আমার ছেলের পাপের শাস্তি সে পেয়েছে, আল্লাহ তার বিচার করেছে, কিন্তু দয়া করে এই ভার আমার মেয়ের উপর ফেলবেন না। সে কিছু জানতো না, সে নির্দোষ। কথা বলতে বলতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। একজন পিতার অসহায় মিনতি যেন নিঃশব্দে পুরো উঠোন জুড়ে ছড়িয়ে পড়ল। চারিপাশে মানুষজন নিঃশব্দ, কেউ মাথা নিচু করেছে, কেউ দূরে সরে দাঁড়িয়েছে। বায়েজিদ স্থির দাঁড়িয়ে রইল, মুখে কোনো আবেগ নেই, শুধু সেই চেনা কঠিন রেখা। তবু তার চোখে এক মুহূর্তের জন্য নরম একটা ছায়া ভেসে উঠল। সে ধীরে ধীরে বলল, আমার স্ত্রীর কোনো দোষ নেই। তারপর একটু থেমে আরো নিচু গলায় যোগ করল, মেহরুন্নেসা আমার ঘরের মানুষ,
সে ভালো আছে আমার কাছে। শামসুর হাওলাদার মাথা নিচু করলেন, তার কাঁধ কাঁপছিল, তিনি আরো কিছু বলতে পারলেন না। মেহরুন্নেসার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। দূর থেকে বাবার কাপা হাত আর ভেজা চোখ দেখে তার চোখও ঝাপসা হয়ে গেল। বায়েজিদ আর এক মুহূর্ত দাঁড়ালো না, সে ঘুরে দাঁড়ালো আর ধীরে ধীরে এগিয়ে গেল সামনের দিকে। মেহরুন্নেসা একবার বাবার দিকে তাকালো, তারপর নিঃশব্দে বায়েজিদের পিছু নিল। শামসুর হাওলাদারের মাথা নিচু, কাঁধ কাঁপছে এখনো। উঠোনের বাতাসে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। সে নীরবতায় বায়েজিদের নিঃশ্বাসের শব্দ যেন স্পষ্ট শোনা যায়। কথাগুলো বুকের ভেতর ঘুমড়ে উঠছিল। আমি শুধু আপনার মেয়েকে রক্ষা করতে চাই না, আমি তাকে দুনিয়ার সবচেয়ে নিরাপদ, সবচেয়ে সুখী মানুষটা করতে চাই। আমি তাকে ভালোবাসি, ভয়ঙ্কর রকম ভালোবাসি। কিন্তু ঠোঁট নড়ল না, কথাগুলো বুকেই আটকে রইল। সে শুধু একবার গভীর নিঃশ্বাস নিল, তারপর ঘুরে দাঁড়ালো। কি হলো, চলো। কণ্ঠ আগের মতোই সংযত, নিরাসক্ত। মেহরুন্নেসা নিঃশব্দে তার পিছু নিল। তাদের দুজনের পদশব্দ উঠোন পেরিয়ে গেটের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই মেহরুন্নেসা থেমে গেল। একটা টান যেন পেছন থেকে তাকে ধরে রাখলো। তার বুকের ভেতরে হঠাৎ কেঁপে উঠল একটা চিন্তা। আম্মা। সে ধীরে বলল। আমি একবার আম্মার সাথে দেখা করতে চাই। বাজিদের পা থেমে গেল। কিছুক্ষণ সে নীরবে দাঁড়িয়ে রইল, তারপর খুব ধীরে মাথা ঘুরিয়ে তাকালো মেহরুন্নেসার দিকে। মেহরুন্নেসার চোখে তখন একসাথে ভয়, আশা আর আকুতি মিশে আছে। শুধু একবার দেখা করে আসি। বায়েজিদ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার মুখ শক্ত, কিন্তু চোখের গভীরে অদ্ভুত এক কোমলতা ভেসে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো সে কিছু বলতে চায়, কিন্তু কিছুই বলল না, শুধু খুব ধীরে মাথা নেড়ে সম্মতি দিল। মেহরুন্নেসা অনুমতি পেয়ে ছুটল ভেতরের দিকে। রমলা দেয়ালে হেলান দিয়ে থ মেরে বসে আছে, কি বিধ্বস্ত লাগছে তাকে। এক মুহূর্তের জন্য মেহরুন্নেসার মনে হলো আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কাছে গিয়ে বসতে রমলা হু হু করে কেঁদে দিল, মেয়েকে জড়িয়ে ধরে। মেহরুন্নেসা জন্মদাত্রীর কান্না দেখে নিজেকে আটকাতে পারল না। রমলাকে দেখে দিয়ে বলল। পর্ব ২৭। কি আজাব পড়ল রে মা আমার সংসারে। কদিন আগে বউটাকে মেরে দিল, আজ আমার সোনার টুকরোটাকে। মেহরুন্নেসা চোখের পানি মুছল। তার সময় অল্প, নয়তো বায়েজিদ রেগে যাবে। সে উঠতে দিলে রমলা আরো চাপড়ে ধরল। শাহজাদার সাথে নিজ কন্যার বিয়ের খবর সে বিয়ের দিনই পেয়েছিল। গোটা রাজ্যে উৎসব হয়েছিল কিনা মেয়েকে বুকে নিয়ে বলল। আজকের রাতটা আমার কাছে থেকে যা না মা। শাহজাদাকে বল কাল চলে যাস। তোর মা যে বড্ড একা হয়ে গেছে রে মা। মেহরুন্নেসা মৃদু মাথা পাকালো। থাকার জো নেই আম্মা, আমি আবার আসবো। আজ বিদায় দাও। মায়ের থেকে বিদায় নিয়ে মেহরুন্নেসা বাইরে আসে। বায়েজিদ প্রহরীকে ইশারা দিতে প্রহরী একটা লাল ফুটলাইনে শামসুর হাওলাদারকে দিল। শামসুর হাওলাদার অবাক হয়ে বায়েজিদের দিকে তাকাতেই বায়েজিদ বলল। কিছু স্বর্ণমুদ্রা আছে ওতে, এটা দিয়ে ওর দাফন কার্য এবং মিলা দেওয়ার খাওয়া দাওয়া শেষ করাবেন। শামসুর হাওলাদার আর কোনো কথা বলল না। মেহরুন্নেসার যাওয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে রইল। শাহজাদাকে বলার সাহস হয় না, মেয়েটাকে আজ রেখে যান। কতদিন দেখিনি মেয়েটাকে, যদি আবারও রেগে গিয়ে গর্দান নেন। তবে জমিদার পুত্র বড় বিচক্ষণ মানুষ, তার বুঝতে বাকি নেই শামসুরের অশ্রুসিক্ত চোখের ভাষা। তবে সে এটা করতে পারবে না। মেহরুন্নেসাকে ছাড়া তার একটা রাতও চলবে না। মেহরুন্নেসার সাথে নিজেও ঘোড়ার গাড়িতে উঠে বসলো। চাকার উপর লোহার বানানো খোলসটার দুই পাশে জানালা, তাতে ঝুলছে দুইটা ছোট্ট হারিকেন। ভিতরে লাল মখমলের কার্পেট বিছানো, তার দুই পাশে গোল দুইটা কুশন। দুজনে উঠে বসলো। সামনে দুইটা কালো ঘোড়া, আর ঘোড়া চালনা গাড়ির বসার জায়গাটুকু লোহার ইস্পাতে করা। অশ্ববহরটা আবারও ধীরে ধীরে বাড়ির উঠোন ছেড়ে বেরিয়ে এলো। ঘোড়ার গাড়ির চাকা যখন মাটির পথ ধরে গড়াতে লাগলো, তখন মেহরুন্নেসা জানালার পাশে বসে নিঃশব্দে বাইরে তাকিয়ে রইল। চোখের সামনে ভেসে উঠছিল শৈশবের উঠোন, আম গাছের ছায়া, মায়ের হাসি, সবকিছু। তার বুকটা মোচড় দিয়ে উঠল। সে ঠোঁট চেপে ধরে কান্না আটকে রাখার চেষ্টা করলো, কিন্তু পারল না। ধীরে ধীরে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। কাঁধ কাঁপছে, বুকের ভেতরটা হাহাকার করছে। বায়েজিদ চুপচাপ তার দিকে তাকিয়েছিল। প্রথমে কিছু বলল না, তারপর খুব ধীরে হাত বাড়িয়ে মেহরুন্নেসার মাথাটা নিজের কাঁধের দিকে টেনে নিল। তার হাতটা নরম অথচ দৃঢ়, কেঁদো না। গলায় অদ্ভুত কোমলতা। মেহরুন্নেসার নিজেকে সামলাতে পারল না। সে মুখ গুজে দিল বায়েজিদের বুকে, দু হাত দিয়ে তার জামা আঁকড়ে ধরল, যেন কোনোভাবে নিজেকে ধরে রাখতে চাইছে। আমার খুব কষ্ট হচ্ছে। তার গলা ভেঙে যাচ্ছে কান্নায়। আমার বাড়ি, আব্বু, সবকিছু আমি। কথাগুলো ঠিকমতো বেরোচ্ছে না, শুধু কাপা কাপা শব্দ। বায়েজিদ তার মাথায় হাত বুলিয়ে দিল। চুলের উপর আঙ্গুল থেমে থেমে ঘুরতে লাগলো। তার দৃষ্টি জানালার বাইরে, কিন্তু মন যেন পুরোপুরি মেহরুন্নেসার কান্নায় ডুবে আছে। মেহরুন্নেসা মাথা না তুলে ফিসফিস করে বলল। আবার আবার আমাকে নিয়ে আসবেন এখানে? কথাটার ভেতর অনুরোধ আছে, ভয় আছে, আর অদ্ভুত এক ভরসাও। বায়েজিদ নিচের দিকে তাকালো। তার চোখে কাঠিন্যতা নেই, আর শুধু একটা নরম ছায়া। সে খুব ধীরে বলল। আনবো। তারপর মাথায় চুমুকে আরো নিচু স্বরে যোগ করলো। যতবার তুমি চাইবে ততবারই আনবো। তাও কেঁদো না প্লিজ।
কথাটা শুনে মেহেরুন্নেসার বুকের ভেতরটা আরো ভেঙে গেল। সে বায়েজিদের বুকে আরো শক্ত করে মুখ লুকিয়ে রাখলো। গাড়ির বাইরে তখন ধুলোমাখা পথ এগিয়ে যাচ্ছে সামনে। বায়েজিদ এখনো বুকের সাথে জাপটে ধরে আছে মেহেরকে, যা তাদের দুজনকে আরো গভীরভাবে জড়িয়ে দিচ্ছে। মহলে পৌঁছাতে পৌঁছাতে সূর্যের আলো ঢলে পড়েছে পশ্চিম আকাশে। লম্বা ছায়া পড়ে আছে উঠোন জুড়ে। অশ্ববহর থামতেই নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠল। গাড়ি থেকে নামার সময় মেহেরুন্নেসার পা কাঁপছিল। সারাদিনের মানসিক ধাক্কা, কান্নার ক্লান্তি সব মিলে শরীরটা ভেঙে পড়ার উপক্রম। তবু নিজেকে সামলে ধীরে ধীরে অন্দরমহলের দিকে পা বাড়ালো সে। অন্দরে ঢুকতেই বুকটা হঠাৎ থমকে গেল। সামনের দিকের বারান্দায় রত্নপ্রভা বসে আছে, চুল বাঁধা, পরনে সাদামাটা পোশাক, মুখে কোনো কান্নার ছাপ নেই। চোখে না শোক না আতঙ্ক, যেন কিছুই ঘটেনি, বরং তার মুখে অদ্ভুত এক স্থিরতা, যেন অনেক ভেবে নেওয়া এক নিঃশব্দ ও সিদ্ধান্ত। মেহেরুন্নেসার ভেতরটা কেঁপে উঠল। যতই হোক রত্নপ্রভা তো মাহবুবের স্ত্রী ছিল। তার স্বামী মারা গেছে, অথচ তার চোখে জল নেই, মুখে শোকে ছায়া নেই, বুক ভেঙে যাওয়ার কোনো চিহ্ন নেই। এই অস্বাভাবিক শান্ত মুখটাই যেন আরো বেশি ভয়ঙ্কর লাগলো মেহেরুন্নেসার কাছে। তার বুকের ভেতর একটা চিন্তা ধীরে ধীরে শক্ত হতে লাগলো। গতরাতে জঙ্গলে সে নিজ চোখে দেখেছে মাহবুব আর রত্নপ্রভাকে একসাথে দাঁড়িয়ে থাকতে, তাদের গলায় নিচু স্বরে কথা, সেই গোপন সাক্ষাৎ। আর আজ মাহবুব নেই। মেহেরুন্নেসার আঙ্গুলগুলো অনিচ্ছায় মুঠো হয়ে গেল। মনে মনে সে নিশ্চিত হয়ে গেল এটা কাকতালীয় নয়, মাহবুবকে কেউ হত্যা করেছে, আর সেই কেউ রত্নপ্রভা ছাড়া আর কেউ নয়। রত্নপ্রভার দিকে তাকিয়ে থাকতে থাকতে মেহেরুন্নেসার বুকের ভেতরে জমাট বাঁধা সন্দেহটা আরো ভারী হয়ে উঠল। কিন্তু মুখে কিছুই বলল না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আর মনে মনে ভাবলো সত্যিটা একদিন তাকে জানতেই হবে। গোসল সেরে বেরোনোর পরও মনটা যেন পাথরের মতো ভার হয়েছে মেহেরুন্নেসার। চোখ লাল, মাথা নিচু, পা দুটো টেনে টেনে সে হেসেলের দিকে এগুলো। হেসেলের ভেতর তখন আধো আলো, কোণের প্রদীপ আলোয় ধোয়া আর বাষ্প মিশে এক ধরনের কুয়াশা তৈরি করছে। রান্নার হাঁড়িগুলো এখনো গরম, মেঝেতে তামার থালা সাজানো। মেহেরুন্নেসা চুপচাপ বাজিদের জন্য খাবার নিতে এগুলো। হাত বাড়িয়ে পোলাওয়ের বড় হাঁড়িটা টানতে তার চোখ আটকে গেল। পোলাওয়ের উপর চালের ফাঁকে যেন কিছু একটা আটকে আছে, ভাঁজ করা ছোট্ট একটা কাগজ। মেহেরুন্নেসার চোখ সরু হয়ে গেল। সে খুব ধীরে চারিপাশে তাকালো। হেসেলে এই মুহূর্তে আর কেউ নেই, তবু মনে হলো কেউ যেন কোথাও থেকে তাকে দেখছে। সে কাপা হাতে কাগজটা তুলে নিল, ধীরে ধীরে ভাঁজ করলো। ভেতরে কয়েকটা শব্দ। রাতে সিঁড়ি ঘরে অপেক্ষা করো, সবকিছু বলবো তোমায় বেগম। মিরান। মুহূর্তের জন্য মেহেরুন্নেসার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মিরান কিভাবে, কখন? সে তাড়াতাড়ি মাথা তুলে চারিপাশে তাকালো। হেসেলের দরজা, জানালা, মেঝের কোণ, ছায়া, কোথাও কাউকে দেখা গেল না। মিরান তো কারাগারে। এই কাগজটা হাওয়ায় আসেনি, কেউ রেখে গেছে খুব কাছ থেকে। মেহেরুন্নেসা চট করে কাগজের টুকরাটা লুকিয়ে ফেললো। খাবারের থালা তুলে হাঁটা দিল কক্ষের দিকে। রোজ রোজ বায়েজিদের চোখ ফাঁকি দিয়ে গেলে সন্দেহ করবে সে। আজ যাওয়া সম্ভব নয় কোনোভাবেই। দরজাটা খোলাই ছিল। খাবার নিয়ে ঢুকতে মেহেরুন্নেসার চোখ ছানা বড়া হয়ে গেল। বায়েজিদ দামি শেরওয়ানি পায়জামা পরে আয়নার সামনে চুল ঠিক করছে, যেন দূরে কোথাও ভ্রমণে যাবে। মেহেরুন্নেসা থালাটা রেখে এগিয়ে গেল বায়েজিদের কাছে। বায়েজিদ মৃদু হেসে বলল, আগামীকাল প্রতিবেদী রাজ্যের বণিক সভা, সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বণিকরা আসবে। শেখ সুফিগণ থাকবে। এখন রওনা না হলে সকালের মধ্যে পৌঁছানো যাবে না। মেহেরুন্নেসার কপাল কুঁচকে আসে। কিন্তু রাতে তো হ্যাঁ জানি আমি, তবে জরুরি ভ্রমণে আমরা গোপন সংখ্যাপদ ব্যবহার করি, যেটা নিরাপদ সীমার বাইরে গিয়ে ঠেকেছে। তুমি চিন্তা করো না, আমি একা নই। সৈন্যের দল, ইংরেজদের বণিক দল, ও যাচ্ছে আমাদের সাথে। মেহেরুন্নেসা মাথা নিচু করে বলল, খেয়ে যান। বায়েজিদের ইচ্ছা ছিল না খাওয়ার, তবে মেহেরুন্নেসা সারাদিন কিছু খায়নি। ওকে খাওয়াতেই বসলো মূলত। হাত ধুয়ে প্রথম লোকমা তুলে বাড়িয়ে দিল মেহেরের দিকে। মেহেরুন্নেসা বাচ্চাদের মতো তাকালো তার দিকে, মুখে নিল খাবারটুকু। বায়েজিদ বুঝলো আজ রাতটা তার স্ত্রীর পাশে থাকা উচিত ছিল। যতই খারাপ হোক মাহবুব তার ভাই ছিল, এমনকি তার কথা চিন্তা করেও বাড়িতে থাকার আবদারও করেনি মেহের। কিন্তু কিছু করার নেই। মেহেরুন্নেসাকে খাইয়ে পাতে থাকা অবশিষ্টটুকু নিজে খেয়ে নিল বায়েজিদ। স্ত্রী থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। মেহেরুন্নেসা গভীর ভাবনায়। এত নিশ্চয়তা দিয়ে মিরান তাকে যেতে বলল, অর্থাৎ সে জানতো বায়েজিদ আজ প্রাসাদে থাকবে না। বিলম্ব না করে বোরখা জড়িয়ে নিকাব ভালো করে বেঁধে চলে গেল সিঁড়িঘরে। মহলের বড় সিঁড়িটার নিচের ঘর হওয়ায় ঘরটার নাম সিঁড়িঘর রাখা হয়েছে। দরজাটা কড়কড় শব্দে খুলতে মেহেরুন্নেসা দেখলো পাশে ছোট্ট একটা হারিকেন জ্বালিয়ে মিরান বসে আছে। প্রথম দেখাতেই বুকটা ধক করে উঠল মেহেরুন্নেসার। মিরান হাসলো। ভয় পেলে বেগম? মেহেরুন্নেসা উত্তর দিল না। মিরানের গায়ে আজ কারাগারের ময়লা পোশাক নেই, পরিষ্কার কালো পোশাক তার গায়ে, গায়ে ধুলোবালিও লেগে নেই। মেহেরুন্নেসা আপাদমস্তক দেখে বলল, কারাগারে তোমায় দেখে বোঝাই যায়নি তুমি এত সুন্দর। হাসলো মিরান। বেগম, তোমার রূপের কাছে তা নেহাত নস্যি। তবে আমি হলফ করে বলতে পারি, আমি কখনো খুন করতে রূপ ব্যবহার করিনি তোমার মতো করে। মেহেরুন্নেসা চকিতে তাকালো মিরানের দিকে। মিরান হো হো করে হেসে বলল, তোমায় আশ্চর্য করে দিতে আমার বড় ভালো লাগে। চলো তোমাকে আজ একটা জায়গায় নিয়ে যাই, সব উত্তর দিব আজ তোমায়। আহ, আফসোস। বলেই ঠোঁট শুরু করে করলো মিরান।
মেহেরুন্নেসা বলল, আফসোস কেন? মহলের কত দরদি লোকের মুখোশ বেরিয়ে আসবে তোমার সামনে, যা কল্পনাও করনি জীবনে। চলো, এই জায়গা নিরাপদ নয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।